নমস্কার বন্ধুরা, গল্পগুচ্ছ নিবেদিত বৈঠকে বাঙালির তৃতীয় পর্বে আপনাদের সুস্বাগত। আজকে আমাদের প্রধান অতিথি শুভদীপ্তা। কেমন আছো শুভদীপ্তা? ভালো আছো তো? একদম। ওকে, তো আজকে অনেক কিছু জিজ্ঞেস করার আছে, নিজেও কনফিউজ হয়ে গেছে কি জিজ্ঞেস করবো, আই ডোন্ট নো। তো যেটা দিয়ে স্টার্ট করব সেটা হচ্ছে যে স্পিরিট আর স্পিরিচুয়ালিটির মধ্যে কানেকশনটা কি? আচ্ছা, স্পিরিট বলতে আমাদের নর্মাল ধারণা হচ্ছে আত্মা, মানে যেটা আমার অ্যাকচুয়াল বিং। আমার একটা মানুষ, সে জন্মেছে একটা টাইমে, কিছুদিন বেঁচে থাকবে, তারপর মারা যাবে। সো এটা কি শুধু মানে তার বিগিনিং আর এন্ড? আমাদের স্পিরিচুয়াল কনসেপশন যা বলে যে স্পিরিট এটা হচ্ছে আমার এসেন্স। ওকে, সো আমি ডে আফটার ডে, মানে ইয়ার আফটার ইয়ার, বহু বছর বহু শতাব্দী ধরে মানুষটা ওরমভাবে, মানে ওই সেই এক্সিস্টেন্সটা ওরমভাবেই চলছে। তার জার্নির মধ্যে এক একটা পার্ট হচ্ছে সে কোনো একটা জন্মে জন্মাচ্ছে, বেঁচে থাকছে, মারা যাচ্ছে এবং কিছু এক্সপিরিয়েন্স গেইন করছে, কিছুটা ইভলভড হচ্ছে, তারপরে আবার তার নেক্সট লাইফ হয়তো এসে যাচ্ছে এরকমভাবে। সো ইট ইজ আ জার্নি যেটা চলছে, তার মধ্যে এই যে টাইম ফ্রেমটাকে আমরা ধরি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, সে আলাদা আলাদা বডিতে আলাদা আলাদাভাবে এই জায়গাগুলোকে কভার করছে। সো এটা হচ্ছে স্পিরিট। আর স্পিরিচুয়ালিটি বলতে আমরা বুঝবো সাধারণভাবে, মানে আমাদের একটা ধারণা হয় যে একটা মানুষ স্পিরিচুয়াল, সো আমরা কি ভাবি, মানে ফার্স্ট ইমেজটা আমাদের মনে আসে যে একজন রেক্লিউজ, সংসার ঘর সব ছেড়ে দিয়ে বাইরে বনে গিয়ে আছে। এক্স্যাক্টলি, বাট ইট ইজ নট লাইক দ্যাট। আমরা সব কিছু নিয়ে আছি, সব কিছুর মধ্যে আছি, এই মেটেরিয়াল ওয়ার্ল্ডে রয়েছি, বাট অ্যাট দ্য সেম টাইম আমার মনে এই অ্যাওয়ারনেসটা রয়েছে যে দেয়ার ইজ সামথিং বিয়ন্ড দিস রিয়ালিটি, বিয়ন্ড দিস মেটেরিয়াল এক্সিস্টেন্স। তো ওই স্পিরিচুয়াল ওয়ার্ল্ডের প্রতি আমার যে অ্যাওয়ারনেস, এটাই বোধহয় আমার ওই স্পিরিচুয়াল লাইফ লিড করতে সহায়তা করে, মানে যে কোনো মানুষের ক্ষেত্রেই তাই হয়। সো দ্যাট ইজ ইট। আচ্ছা, আরেকটা যেটা প্রশ্ন, সেটা হচ্ছে মৃত্যুর পর অ্যাকচুয়ালি কি? অনেকে বলে স্বর্গে চলে যায়, অনেকে বলে নরকে চলে যায়, মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা এটা নিয়ে অনেকগুলো কন্ট্রোভার্সিও আছে। আচ্ছা, আমাদের আলাদা আলাদা ধর্মে আলাদা আলাদা রকমের ব্যাখ্যা করে, ঠিক আছে। যদি আমি হিন্দু ধর্মের কথায় বলি তাহলে বলে ওই মারা যাওয়ার পরে মানুষ ওই দেবযান, চন্দ্রযান এটসেট্রা এটসেট্রা বিভিন্ন লোক অতিক্রম করে। আবার সেমাইট কালচার যদি দেখি আমরা, জুডো খ্রিস্টান অ্যান্ড ইসলাম, জুডো খ্রিস্টানিটিতে ইসলামে সেম, ওদের মানে কালচারটা তো অরিজিনটা সেম, সেমাইট কালচার বলে। সো তাতে কি বলছে যে ওই আফটার ডেথ সে কিন্তু মানে ওয়েট করে থাকবে ওই জাজমেন্ট ডের জন্য, একটা বহুদিন ধরে সে ওই ইন দ্য গ্রেভ দ্য পার্সন উইল বি ওয়েটিং। তারপরে জাজমেন্ট ডেতে সে আবার রেজারেক্টেড হবে, সেখানে তার বিচার হবে, সে কি ভালো কাজ করেছে, খারাপ কাজ করেছে, এটসেট্রা। এটা নিয়ে কয়েকটা, মানে আবার যারা একটু স্কেপটিক তারা তো এগুলো বিশ্বাস করেই না কোনোটাই, দে থিঙ্ক যে মৃত্যুর সঙ্গে সঙ্গেই আমার সবকিছু শেষ হয়ে গেল। তো এটা নিয়ে অনেকগুলো মতবাদ আছে। মানে মৃত্যুর পরেও কি ফিরে আসা যায়? দেখো, এবার স্পিরিচুয়াল অ্যাসপেক্ট থেকে যদি আমি বলতে চাই তাহলে লাইফ আফটার ডেথ এক্সিস্ট করে, এটা আমরা অনেকেই দেখেছি। একজন খুব নামকরা মানুষের কথা আমি বলবো এক্ষেত্রে, বাঙালি অবশ্যই, ইউ মাইট বি নোয়িং, শ্রীরামকৃষ্ণের অন্যতম শিষ্য ছিলেন স্বামী অভেদানন্দজি। সো স্বামী অভেদানন্দ এই বিষয়ে রিসার্চ করেছেন প্রচুর, এবং তিনি ইউরোপ, আমেরিকা এবং ভারতের বিভিন্ন জায়গায় নিয়ে অনেক লেকচার্স দিয়েছেন। তার বইও পাওয়া যায় এখন বাজারে, মরণের পারে বা দ্য লাইফ বিয়ন্ড ডেথ, এরকম কিছু বই তার লেখা আছে। তো হি হ্যাজ থিওরাইজড দিস থিংস। বিভিন্ন কালচার থেকে বিভিন্ন যারা নিজেদেরকে ওই সাইকিক মিডিয়াম বা এরকম বলে দাবি করে, তারা যে রিসার্চ করেছে বা যা আবিষ্কার করেছে, খুঁজে পেয়েছে, তো সেই হিসাবে মোটামুটি আমরা ধারণা করতে পারি যে হ্যাঁ, মৃত্যুর পরেও আমাদের অস্তিত্ব থাকে, আত্মার অস্তিত্ব থাকে, এবং সে চাইলে আবার ফিরে আসতে পারে। ইট ইজ নট আ হার্ড অ্যান্ড ফাস্ট রুল, ওকে, যে আমার মরে যাওয়ার পরেই আমাকে আবার জন্মাতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। ইট ডিপেন্ডস অন দ্য পার্সনস মেন্টালিটি, তার নিজের উইল, মানে সে আসতে চায় কিনা, অ্যান্ড তার আসাটা প্রয়োজন কিনা। মানে আমি যে এখানে এসছি, আমি যে এই জীবনটায় বেঁচে আছি, কিছু করছি, তার তো একটা পারপাস থাকবে। সো পারপাসটা এখানে নিডেড তার ফিরে আসার জন্যেও। তুমি সাইকিক ওয়ার্ডটা ইউজ করলে কিছুক্ষণ আগে, সাইকিক ব্যাপারটা যদি একটু খুলে বলো আমাদের কাছে খুব সুবিধা হয়। সাইকিক বলতে আমরা সেই মানুষকে বুঝি যাদের সেন্সেস একটু অন্যভাবে ডেভেলপ, মানে আমাদের সবার সেন্সেসই কোনো না কোনোভাবে ডেভেলপড। তো বিষয়টা কি হয়, কিছু মানুষ থাকে যাদের দেখবে কয়েকটা
সেন্স খুব ডেভেলপ থাকে। হয়তো আমি এমন কিছু দেখতে পাচ্ছি যেটা আর 5 জন দেখতে পায় না, বা আমি এমন কিছু শুনতে পাচ্ছি। অ্যানিমালস এর মধ্যে ইকুয়ালিটি কিন্তু অনেক সময় থাকে। আমরা বলি না যে ডগস, ক্যাটস, দে ক্যান সেন্স বেটার দ্যান আস। ওরা ভাইব্রেশনস গুলো বুঝতে পারে। দেখবে মানুষের অনেক সময় এটা আমাদের ক্ষেত্রেও হয় যে আমি ধরো তোমার সঙ্গে মিট করলাম, ফার্স্ট মিটিংয়ে আমার তোমার সঙ্গে কথা বলতে কমফোর্টেবল লাগছে, আবার অন্য আরেকজনের সঙ্গে হয়তো মিট করলাম, তাকে আমার প্রথমে দেখেই পছন্দ হলো না, বাট সেখানে কিন্তু কোনো অ্যাপারেন্ট কারণ নেই যে কেন এই ফিলিংটা আসছে। সো আমরা ওই ভাইব্রেশনটাকে সেন্স করতে পারি। এবার এই সেন্সেস গুলো যাদের মধ্যে একটু বেটার ডেভেলপ থাকে তারা মানে তাদেরকে আমরা সাইকিক বলি। ওকে, মানে তারা বেসিক্যালি যেটা সেন্স করে সেটা বাকি 5 জনের থেকে বেশি কিছু। হ্যাঁ, এবার এই সেন্স করাটা না মানে এটা অনেক রকমের হতে পারে। ক্লিয়ার ভয়েন্স ওয়ার্ডটা তো আমরা প্রায়ই শুনি। ক্লিয়ার ভয়েন্স মানে বলে না অনেকে, মানে যারা ধরো কিছু এক্সট্রা দেখতে পায়, মানে ক্লিয়ার ভয়েন্স ওয়ার্ডটা আসছে ফ্রেঞ্চ ওয়ার্ড ক্লিয়ার মিনস ক্লিয়ার অ্যান্ড ভয়েন্স ইজ ভিশন। সো আমরা এই ঘরে বসে আছি, ঠিক আছে, এবার ধরো কোনো একজন মানুষ তার কিছু এরকম ক্ষমতা বেশি আছে, ডেভেলপড আছে, যে সে হয়তো এখানে আমরা এই যারা দেখে সুন্দরভাবে বসে আছি তার বাইরে আরো কেউ প্রেজেন্স থাকলে তাকেও দেখতে পাচ্ছে। বা অনেকে হয়তো এরকম কিছু দেখতে পায় যেটা ফিউচারে হতে চলেছে, বা আমি একটা জায়গায় এলাম, এসে সেখানে আগে কি হয়ে গেছে সেটা আমি হঠাৎ দেখতে পাচ্ছি। সো এই অ্যাবিলিটিটাকে বলে, হ্যাঁ, এই অ্যাবিলিটিটাকেই বলে ক্লিয়ার ভয়েন্স। ওকে, এরকম অন্যান্য আরো আছে। ক্লিয়ার অডিয়েন্স আছে। ক্লিয়ার অডিয়েন্স মানে যারা শুনতে পায় এক্সট্রা কিছু। আগের সাউন্ড বা ভবিষ্যৎ এরকম সাউন্ড নাকি না, হতে পারে হয়তো কোনো মানে সেরকম ভাবে বলতে গেলে হয়তো ভূত কথা বলছে শুনতে পাচ্ছি, না সেটা আলাদা টপিক। বা ক্লিয়ার সেন্সিয়েন্সও হয় যে আমি এসে ওই ইমোশনস গুলোকে, ভাইব্রেশনস গুলোকে, যেটা বলছিলাম, ফিল করতে পারে কারোর থেকে কিরকম অরা আসছে, এই বিষয়গুলো। সো এরকম ভাবে এদের প্রত্যেককে আমরা বলবো মানে এই প্রত্যেকটা কোয়ালিটিসই এগুলো সাইকিক অ্যাবিলিটিস। ওকে, তো সাইকিক সেন্সেশন বা ফিলিং এত কিছু নিয়ে যখন কথাটা হচ্ছেই, তাহলে কোশ্চেনটা করেই ফেলি তোমাকে, মিডিয়াম ব্যাপারটা কি? কারণ অনেক গল্পে দেখেছি যে একটা মানুষের ওপর নাকি মানে ওই পার্টিকুলার মানুষের ওপরই ভূত আসবে বা ভর বা ভূতের ভর যাকে বলা যেতে পারে, দেন বা স্পিরিট যেটা বলতে পারো, যে উনি আসবেন, কিছু কোশ্চেন করবে, উনি একটা অন্য স্বরে আওয়াজ দেবে বা কিছু লিখবে খাতায়। তো এই ব্যাপারটা একটু খুলে বলো, কারণ কিছু মানে মিডিয়াম ব্যাপারটা আমার কাছে এটা মানে বলতে হবে যে একটা অবিশ্বাস্য ব্যাপার টাইপের। তো এটা কি আদৌ হয়? আর যদিও বা হয় তো এটা মানে যেটা টিভিতে বা সিনেমায় দেখায় সেটার সাথে কতটা মানে অন্যরকম জিনিসটা, যদি একটু খুলে বলো। মিডিয়াম বলতে গেলে আমাদের আগে যে কথাটা বলতে হবে দ্যাট ইজ অ্যাবাউট পজেশন। এবার পজেশন বা ভর হওয়া আমরা বলি না, সো দ্যাট ইজ কি, একটা স্পিরিট কাউকে ইনফ্লুয়েন্স করছে। আমি ওই তার দেহে এসে থাকছে বলতে খুব একটা প্রেফার করি না, তাকে সামহাউ ইনফ্লুয়েন্স করছে। এবার এটা কিভাবে হয়, মানে সেটা তো আমার কন্ট্রোলের বাইরে না, মানে কারোর ওপরে পজেশন হচ্ছে, কেউ পজেসড হচ্ছে, সেটা তার কন্ট্রোলের বা তার নিজের ইচ্ছার বাইরে। ওয়ারাজ মিডিয়াম বলতে আমরা যাদেরকে বুঝি তারা ওই পজিশনটা অ্যালাউ করে বা নিজে ইনভাইট করে কাউকে। মানে তারা হয়তো একসঙ্গে 4-5 জন বসেছে ওই প্ল্যানচেট বা সিয়ান্সের জন্য, সেখানে একজন সে একটু মানে সাইকিক এবিলিটিস তার একটু বেশি ডেভেলপড আছে, সে হয়তো ওরকমভাবে শুনতে পায় বা দেখতে পায় সামহাউ কিছু। সো সেই মানুষটি যে স্পিরিটকে আহ্বান করা হচ্ছে, ডাকা হচ্ছে যাকে, সো তাকে অ্যালাউ করছে যে ইউ ইনফ্লুয়েন্স মি, আমি তার হয়ে তার কথাগুলো বলছি বা কিছু করছি। সো এইটা হচ্ছে মোটামুটি একজন মিডিয়ামের কাজ। বাট একটা কথা মাথায় রাখার দরকার, এটা কতটা হয় না হয় পরের বিষয়, বাট এটা নিয়ে কিন্তু ফ্রড প্রচুর বেশি হয়। মানে ধরে নেওয়া যায় মোটামুটি যারা এরম মিডিয়ামের কাজ করে 80 থেকে 90% হয়তো ফেক। তো মানে তুমি যে বললে যে মিডিয়ামরা নিজেরা চাইছে যে একটা স্পিরিট ওদের সঙ্গে ইনফ্লুয়েন্স হোক বা ওদের সঙ্গে একটু কথাবার্তা বলুক, তো দেখো সব কিছুরই তো একটা নেগেটিভ এফেক্ট হয়, তো ওদেরও কি সেম জিনিসটা হয়? মানে যেহেতু ওরা মিডিয়াম, নিশ্চয়ই কোনো পাওয়ার আছে, বাট ওভার পাওয়ার যদি কেউ আসে দেন ওরা কি করতে পারবে? মানে
অ্যাকচুয়ালি যেটা হয় এটা মানে কারোর ওপর যদি সত্যি মানে জেনুইনভাবে যদি কারোর ওপর দীর্ঘদিন ধরে ওরকম স্পিরিট ইনফ্লুয়েন্স চলতে থাকে না, আজকে একটা স্পিরিট কালকে অন্য কিছু তারপরের দিন আরেকটা, এরম হতে হতে আলটিমেটলি যে জিনিসটা হয় তাদের নার্ভাস প্রবলেম খুব বেশি দেখা যায়। আরেকটা জিনিস হয় সেটা হচ্ছে তাদের সেনিটি আস্তে আস্তে কিন্তু অনেকটা জায়গা নষ্ট হয়ে যায়। অনেক সময় দেখা যায় যে তারা খুব খারাপভাবে মানে যারা অ্যাকচুয়ালি প্রফেশনাল মিডিয়াম তো একসময় হতো, এখন কতটা হয় আই ডোন্ট নো, বাট তাদের কিন্তু এই মানে নার্ভাস প্রবলেম থেকে শুরু করে ইনসানিটির দিকে চলে যাওয়া এবং শেষগুলো খুব খারাপ এরকমভাবেই হয়েছে। তো শরীরের ওপরে তার এফেক্ট পড়ে। আচ্ছা, তো মিডিয়াম নিয়ে একটা কোশ্চেন করছি যে অনেকে থাকে যে দ্বৈত ভাব, যেটা একটা টাইমে একটা ভয়েস, একটা টাইমে অন্য একটা ভয়েস। তো এটা মানে ফ্রড যেহেতু বলছো, তো মানুষ তো এরকমভাবে তো করতে পারে। এর সঙ্গে তো অনেকগুলো বিষয় আছে না, মানে আমরা সেই কি জানো এই মুভিটা ভুল ভুলাইয়া দেখেছিলাম। সো হ্যাঁ, সবটা কিন্তু আমরা অনেক সময় পজেশন বা অনেক কিছু বলে দিই, আলটিমেটলি দেখা গেল সেটা হয়তো কোনো সাইকোলজিক্যাল ডিসঅর্ডার, তো সেটাও হতে পারে। এই জিনিসটাকে আমাদের মানে অ্যাওয়ারনেস না থাকলে কুসংস্কারের দিকে মানুষ চলে যায়। এই ভর হওয়া নিয়ে একটা জায়গায় খুব চলে না, মানে একটু গ্রামের দিকে দেখবে ওই দেবতাদের, ঠাকুর দেবতার, মা কালীর, মা মনসার ভর হয়েছে। সো এইগুলো মানে এইভাবে টাকা রোজগার করে অনেক মানুষ, এটা তো হয়, মানে সুপারস্টিশন ক্রিয়েট করলে তো সেটার পাবলিক মানে নেওয়ার মতো প্রচুর পেয়েই যায় সবাই। তো এটা আছে, মানে এই জায়গায় আমাদেরকে একটু ওপেন মাইন্ডেড থাকতে হবে, একটু বুঝে শুনে এগোতে হবে। হ্যাঁ, আমার একটা প্রশ্ন আছে। আমরা তো অনেক কিছুই বলি, মানে ভূত, পিশাচ। ভূত আর পিশাচের মধ্যে পার্থক্যটা কি? আচ্ছা, ভূত বলতে আমরা যেটা বুঝি যে একজন মানুষ মারা গেছে, তার ওই বিদেহী আত্মা, তাকে আমরা ভূত বলি সাধারণভাবে। আর পিশাচ যে বললে, পিশাচের মতো এরম অন্যান্য আরও অনেক এন্টিটিস হতে পারে। ওকে, হিন্দু তন্ত্রে আমাদের এই পিশাচ, যক্ষ, গন্ধর্ব, কিন্নর এরকম অন্যান্য বিংসের কথা আছে। সো এরা যেরকম আমাদের মানে মানুষের এক্সিস্টেন্স রয়েছে, এরাও কিন্তু ওই রকমই, মানে দে আর এন্টিটিস, দে আর বিংস। ওদের জন্ম আছে, মৃত্যু আছে, ওরাও বিয়ে থা করে, জন্মায়, সবই হয়, বাট ওরা অন্য ডাইমেনশনে থাকে, ওদের সঙ্গে আমাদের ডাইমেনশনটা আলাদা। সো তন্ত্রে এরকম, ডামর তন্ত্রে স্পেসিফিক্যালি এরকম কিছু প্রসেস আছে যেটা যার মাধ্যমে ওদের সাথে কন্ট্যাক্ট করা যায়, ওদেরকে দিয়ে কাজকর্ম করায় অনেকে, এরকম দাবি করে। বাট ওদের থেকে যতটা দূরে থাকা যায় ততটা বেটার, কারণ মানে অন্য ডাইমেনশনের বিইংস তারা কিন্তু খুব একটা মানে আমাদের লাইফে ইন্টারফেয়ার করতে ইন্টারেস্টেড হয় না। বাই চান্স যদি হয়ে যায়, আমি বলবো যে ভূতের থেকে কিন্তু দে আর মোর ডেঞ্জারাস। আচ্ছা, এদের দেখতে কিরকম হয়? মানে সেরকম কি কিছু বোঝা যায়, মানে শ্যাডো অ্যান্ড অল? শ্যাডো নয়, এদের ফর্মস আছে এবং তার ডেসক্রিপশনও আছে। যেরকম মানে জিনের কথা আমরা বলি না, মানে সেটাও অন্য একটা ওরকমই এন্টিটি। ইসলামে বিশেষত জিনের কথা পাই আমরা ইসলামিক মাইথোলজিতে, এবং প্রি ইসলামিক আরবেও কিন্তু জিনের এক্সিস্টেন্স নিয়ে বলা হয়েছে, মানে সেখানে ওই ধারণাটা ছিল, এই বিশ্বাসটা ছিল। সো যেটা আমরা পাচ্ছি কোরআনে ওদের একটা চ্যাপ্টারই আছে, হ্যাঁ, সূরা জিন। সো ওদের নিয়ে একটা আলাদা সূরা আছে। জিন হচ্ছে এরকমই একটা এক্সিস্টেন্স বলা হয়, যেটা যে একদম সৃষ্টির শুরুতে ঈশ্বর যখন বানাচ্ছে সব কিছু, তখন হি ক্রিয়েটেড ম্যান ফ্রম সয়েল, হি ক্রিয়েটেড এঞ্জেলস ফ্রম লাইট, অ্যান্ড ফ্রম স্মোকলেস ফায়ার জিনস ওয়ার ক্রিয়েটেড। সো ওদের আলাদা সোসাইটি আছে, ওদের আলাদা অনেক ক্লাসিফিকেশন আছে, ওরা এসেনশিয়ালি তৈরি হচ্ছে ফায়ার থেকে। সো ওরা ফায়ারি এলিমেন্ট। ওকে, আচ্ছা, আমার আরেকটা যেটা কোয়েশ্চেন সেটা হচ্ছে, অনেকেই মানে বলে থাকে আর কি, ধরো অনেক সময় তো কেউ অমাবস্যার দিন মারা যায় প্রচণ্ড পরিমাণে, ঠিক আছে, বা পূর্ণিমা মানে কৌশিকী অমাবস্যা যেটাকে বলা হয়, এবং বলে যে সেই দিন যদি মারা যায় প্রচণ্ড পরিমাণে দোষ পায়, সেই দোষ কাটাতে হয়, না হলে তার জন্য বাড়িতে অনেক ধরনের প্রবলেম দেখা দেবে, ঠিকঠাক মতো মানে যদি আত্মা থেকে থাকে তাহলে সেটা মুক্তি পায় না। তো এগুলো কি মানে সত্যি? এটা অ্যাকচুয়ালি ওরকমভাবে না, মানে কৌশিক অমাবস্যা বলে আলাদা কিছু না। কৌশিক অমাবস্যা ভাদ্রের অমাবস্যা, মানে প্রত্যেকটা অমাবস্যারই নাম হয়। এবার ভাদ্র মাসের অমাবস্যা কৌশিক অমাবস্যা, কার্তিক মাসেরটা দীপান্বিতা অমাবস্যা, এরকম নাম আছে।
সেটা নয়, যখন কেউ একজন মারা যায় মানে হিন্দু শাস্ত্রে যেটা বলা হয়, আমাদের জ্যোতিষ গণনা হয় না, তো সেই হিসাবে কিছু কিছু দিনে হয়তো মারা গেলে সেখানে দোষ থাকে। যেরকম কোনো একটা পার্টিকুলার তিথিতে, এটা পঞ্জিকা খুলে ওই জ্যোতিষীরা তখন বিচার করে বা পুরোহিত তারা বিচার করে যে অনেক সময় তিথি দোষ হয়, অনেক সময় বার দোষ হয়, অনেক সময় নক্ষত্রের দোষ হতে পারে, এরকমভাবে ওই একপাদ দোষ, দ্বিপাদ দোষ, ত্রিপাদ দোষ এরকমভাবে হয়। তো সেই দোষের জন্য আবার শান্তি সস্তায়ন সেরকম নিয়ম আছে, দোষ খণ্ডন করাতে হয়। এবার সেটা যদি না হয় তখন বলে যে মানে কেউ যখন মারা যাচ্ছে ওই ত্রিপুষ্কর বা এরকম কিছু দোষে যদি থাকে, তো সেক্ষেত্রে তার আত্মার ঊর্ধ্বগতি লাভ হয় না। অ্যাট দ্য সেম টাইম ওই বাড়ির লোকেরও কিছু কিছু সমস্যা আসতে পারে, এরকম একটা ইয়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। ওকে, তো এবার একটা কোশ্চেন যেটা অনেকেই জিজ্ঞেস করে, অনেকে দেখেওছে আমরা নানা রকম সিনেমায় বলতে পারো, গল্পের বইতে বা টিভি সিরিয়াল আছে, সিরিজ আছে, যে একটা লোক কোনো একটা হোটেলে গেল বা কোনো পুরো বাড়িতে গেল, দেন কিছু একটা ফেস করছে, সেটা ভুল হতে পারে, বিশ্বাস বা বেড়ানোর অ্যাক্টিভিটিস। তো আমার মেন কোশ্চেনটা যে মানে এরা এই জায়গাগুলোকে কেন বেছে নেয়, বেসিক্যালি পুরো বাড়ি যেটা অ্যাকচুয়ালি বলো বা রাজবাড়ি টাইপের কিছু একটা, বা তোমার বললো যে কোনো হোটেলের রুম, যে ওই ওই একটা পার্টিকুলার রুম, তো এরা এই জায়গাগুলি কেন বেছে নেয়? মানে পৃথিবীতে এত জায়গা আছে, ওটাই কেন আর কি? মানে একটাই রিজনেবল আনসার হতে পারে যে পুরো বাড়ি মানে কি, যেটা পুরোনো বাড়ি এখন কেউ থাকে না, বা পুরোনো রাজবাড়ি যার কথা বলতে কথা হতে মানে দ্য প্লেস দ্যাট হ্যাজ এ হিস্ট্রি। এবার অনেক দিনের পুরোনো একটা বিল্ডিং, একটা হোটেলে ধরো সেখানে অনেক লোক আসছে, থাকছে, চলে যাচ্ছে, হয়তো কেউ কোনো একটা পার্টিকুলার রুমে মারা গেছে, হতেই পারে। বা একটা পুরোনো বাড়িতে, রাজবাড়ি হোক বা এমনি যে কোনো বাড়ি, সেখানে অনেক বছর ধরে অনেক মানুষ থেকেছে, কেউ হয়তো মারা গেছে। এবার এই যে হন্টিংসগুলো যে হয়, মানে স্পিরিট এক্সিস্টেন্স কোথাও একটা আছে, সেটা কি, এদের তো আমরা বলি আর্থবাউন্ড স্পিরিট। মানে একজন মারা যাওয়ার পরেও তার কোনো একটা পার্টিকুলার অ্যাটাচমেন্টের জন্য, বা হয়তো কোনো অ্যাক্সিডেন্টাল ডেথ হয়েছিল, সো ওই ট্রমাটার জন্য সে ওই জায়গাটাতেই থেকে গেছে, সে ওই জায়গাটার মায়া কাটিয়ে যেতে পারছে না, তার ইভলিউশনও হচ্ছে না, কিছুই হচ্ছে না, সো সে ওখানে থেকে যাচ্ছে। এদেরকে আমরা বলি আর্থবাউন্ড স্পিরিট। এবার এইরকম স্পিরিট ওই যেটা বললাম, হয়তো ওই হোটেল রুমে মারা গেছিল, কিছু হয়েছিল, তার সঙ্গে খারাপ কিছু ঘটেছিল সেখানে, সো সে ওই ট্রমাটাইজড হয়ে ওইখানেই থেকে গেল। বা পুরোনো বাড়িতে হয়তো তার নিজের বানানো বাড়ি, এরকম হতেই পারে, ভালোবাসার জায়গা ছেড়ে যেতে পারছে না, সো এই। আচ্ছা, তো এক্ষেত্রে একটা কোশ্চেন তোমাকে, যে মানে হয়তো ওরা কোনো কারণে রেখে গেল, মানে রয়ে গেল, সেটা যে কোনো কারণ, মানে টান হতে পারে বা লাস্ট হতে পারে, যা ইচ্ছা হতে পারে, সেটা আমার জানা লাভ নেই। তো আমার মেইন যেটা বলার, যে ধরো ওরা কোনো টানের জন্য রয়ে গেল, ওরা একটা হোটেল রুমে কেউ মারা গেছে, সে হয়তো তো মেরেও দিয়েছে, তো এবার তারা কি অল টাইম আমাদেরকে এফেক্টেড করে, নাকি তারা তাদের প্রেজেন্সটা বোঝে যে আমরা আছি এখানে? অ্যাট টাইমস স্পিরিট শুধুমাত্র প্রেজেন্সটা বোঝায় ইন্টেনশনালি, এটা হতে পারে রিলিভলি, বিকজ দে উইশ টু কমিউনিকেট, এরকম একটা জায়গা আছে। তারা কি কোনো হেল্প চায় আমাদের থেকে? এটা হতে পারে। সবসময় হয় না, অনেক সময় যেটা ওই অ্যাক্সিডেন্টাল ডেথের ক্ষেত্রে যেটা বলবে, অনেক সময় দেখবে শুধু হোটেলস নয়, অনেক হাইওয়েজ এরকমও হয়, বা অনেক ব্রিজ, সেখানে কেউ মারা গেছিল। এটা হয় কি, ধরো অ্যাক্সিডেন্টাল ডেথটা তো সবার কাছে আনএক্সপেক্টেড না, মানে যার সঙ্গে অ্যাক্সিডেন্টটা হচ্ছে তার কাছে এটা আনএক্সপেক্টেড, সো দ্যাট পার্সন ইজ গোয়িং ইনটু ট্রমা। এবার ওই ট্রমার মধ্যে দিয়ে কি হয়, সে ওই সেম ইভেন্টটাকে না বারবার এনাক্ট করতে থাকে, এটা তার থট ক্রিয়েশন বলতে পারো, বা এরকম ভাবে ওই সেম জিনিসটাই বারবার হতে থাকে। সো ওয়েন আই এম গোয়িং টু দ্যাট প্লেস, আমার হয়তো কিছু আনইজি ফিল হচ্ছে, বা আমি হয়তো চোখের সামনে, মানে এক্সট্রিম কেসে কেউ হয়তো চোখের সামনে দেখতে পাচ্ছে এরকম একটা অ্যাক্সিডেন্ট হচ্ছে, বাট সেটা অ্যাকচুয়ালি হয়ে গেছে বহুকাল আগে, এবং সেটা ওরমই রেপিটেশন হতে থাকছে, জাস্ট লাইক প্লেইং আ মুভি। সো এরকমও হয়। এবার তারা যে সবসময় আমাদের সঙ্গে কমিউনিকেট করতে বিলিং কিংবা আমাদের থেকে কোনো হেল্প চাইছে, ইটস নট নেসেসারি। ওরা জাস্ট একটা সাইকেলের মধ্যে আটকে গেছে এবং সেটাই বারবার চলে আসছে। তারা কি হার্ম করবে, এর কোনো মানে আছে? আচ্ছা, এবার ধরো একটা স্পিরিট, কেউ সে কোনো একটা বাড়িতে আছে, তার নিজের জায়গা, এবার সেখানে যখন তুমি যাচ্ছ, তুমি তো ইন্ট্রুডার,
মানে Obviously, ওখানে হ্যাঁ। তোমার যাওয়া মানে সে তো তোমাকে ইনভাইট করে না। এবার তোমার বাড়িতে কেউ তোমার পারমিশন না নিয়ে হঠাৎ করে ঢুকে এলো তো তোমার খারাপ লাগবে, স্বাভাবিক, তুমি তাকে বের করে দিতে চাইবে বা কিছু। সো এখানে সে যদি একটু খারাপ বিহেভ করে তোমার সঙ্গে, তাকে কমপ্লিটলি দোষ দেওয়া যাবে না। ওকে, আচ্ছা। তো এই সূত্রে একটা কোশ্চেন, যে মানে এটা প্রায় সবাই বলে যে মানুষ যতক্ষণ তার বডি আছে, ফিজিক্যাল বডি, সে যেমন ইচ্ছে হতে পারে, বাট তারা যেই মুহূর্তে মারা যাচ্ছে, যখন তাদের সোলটা বেরোচ্ছে, তখন তারা সবাই খারাপ হয়ে যায়। বেসিক্যালি আমি বলতে চাই যে মানে মানুষ মরে যাওয়ার পরে কি সব যে সোল বলো, আত্মা বা ভূত, সবাই কি খারাপ হয়ে যায় নাকি? কেন বলছি, যদি একটা বাচ্চা মারা যায় সে কি করে খারাপ, কারণ তার তো সিমিলিটি নিয়ে সে মন হচ্ছে। তো এটার ক্ষেত্রে অনেকেই অনেক রকম বিতর্ক চলে আসে, বা অনেক সময় বলে যে যতই হোক তোর বাবা মা মারা গেছে, মরে গেলেও তারা ছেলে মেয়েকে টেনে নিতে চায়, বা দ্যাটস বলে না ওই লোহা পড়ে থাকতে হবে, এগুলো খুব ম্যাটার করে। তো মানে ওই রকম একটা অ্যাটাচমেন্ট থাকে, মানে ধরো থাকে বলতে এটা হতে পারে যে বাবা মা মারা গেছে কারো, তার সন্তানের সঙ্গে তার একটা অ্যাটাচমেন্ট ছিল, এবার সে হয়তো এখনো তার কাছে আসতে চাইছে, কমিউনিকেট করতে চাইছে বা তার ভালোই করতে চাইছে, বাট যেহেতু আমাদের ডাইমেনশনস দুটো আলাদা, দুটো ওয়ার্ল্ড আলাদা, তো সেখানে ওটা খুব একটা মানে আমার মেন্টাল হেলথের জন্য ভালো না। মানে তুমি যদি সবসময় দেখতে পাও যে একজন মৃত ব্যক্তি তোমার সঙ্গে ঘুরছে বা কিছু করছে, সেটা ভালো লাগে না, এইটুকু। বাট ইটস নট নেসেসারি, মানে এর কোনো মানে নেই যে কেউ মারা যাওয়ার পরে খারাপ হয়ে যাবে। দেখো আমরা মানুষেরা মানে আমরাও তো বলতে পারবো না যে আমি কমপ্লিটলি ভালো বা কমপ্লিটলি খারাপ। আমাদের প্রত্যেকের মধ্যে কিছু গুড কোয়ালিটিস আছে, কিছু ব্যাড কোয়ালিটিস আছে, এট দ্য এন্ড অফ দ্য ডে। সো এই মানুষটি যখন মারা যাচ্ছে, সেই বা হঠাৎ করে ভীষণ ভালো বা ভীষণ খারাপ কেন হতে যাবে? সে আগেও যেরকম ছিল সেরকমই থাকবে। এবার হ্যাঁ, আমার হয়তো আমাকে কেউ মার্ডার করেছে, সো সেই মানুষটার প্রতি আমার একটা ভেঞ্জেন্স তো এসেই গেল। সো এবার সেই স্পিরিটের হয়তো সেই ভেঞ্জেন্স রইল, সেটা হতে পারে। এরপরে মানে মরে গেলেই খুব খারাপ হয়ে যাবে এরকম কোনো না, অনেক সময় বলা হয় যে ধরো হয়তো কেউ মারা গেল, ঠিক আছে, নিয়ে তারপরে অনেক সময় হয় পরিবারে আনন্যাচারাল ডেথ গুলো পুরো পর 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 পর, ইনফ্যাক্ট যখন মানে লোককথায় যেহেতু প্রচার হয়, তো সেখান থেকে বলতে থাকে যে হ্যাঁ যেহেতু উনি মারা গেছে এরকম দোষ পেয়েছে, এছাড়া দোষ যদি নাও পেয়ে থাকে, নর্মাল যদি মারাও যায়, যে না ও ওকে টেনে নিচ্ছে, নিয়ে ওই জন্য একটার পর একটা মৃত্যু হতে থাকে। মানে এরকম কি সম্ভব? মানে কেউ কি কাউকে টেনে নিতে পারে মরে যাওয়ার পর? ওই দোষের কথাটা যেটা তো আমরা একটু হ্যাঁ, দোষের আগে তো ছেড়ে দিলাম, নর্মাল টেনে নিচ্ছে এটা বলা খুব মানে হয়তো সে কাউকে চাইছে আমাকে কামকানি দিক, এটা হতে পারে, বাট ওই টেনে নিয়ে মেরে ফেলছে এটা মানে আমি বলবো এটা হয়তো কোইন্সিডেন্স, সেটাকে আমরা ওরকম ভাবে ভাবছি। ওকে, আচ্ছা। তো একটা মানে রিসেন্ট বলে 18টা একটা কেস হয়েছে ইন্ডিয়াতে, বুরারি মার্ডার কেস, শুনেছো হয়তো তুমিও, যে 11খানা সদস্য ছিল, একটা রাতের মধ্যে সবাই ডেড, শুধু যে গ্র্যান্ডমা ছিল তাকে শ্বাস রোধ করে মারা হয়েছে এবং বাকিদেরকে সবাই ঝুলন্ত দিয়ে উদ্ধার হয়েছে, নাকে এবং কানে তুলো গোজা ছিল। তো পুলিশ রিপোর্ট দিয়েছে, সাইকোলজিও দিয়ে দিয়েছে। তো অনেকে দাবি করছে যে এটা হয়তো কোনো একটা স্পিরিটের কাজ, যে হয়তো পজেসড কোনো একটা ব্যক্তিকে করে দেন, তার থেকে হেল্প নিতে লাস্টে তাকে হয়তো মেরে দিয়েছে, এটা একটা হতে পারে। আবার অনেকে মানে বলছে যে যদি এটা যদি মানে কোনো থার্ড পার্সনও করে, তাহলে কোনো ফুটপ্রিন্ট নেই বা কোনো এমন নিখুঁত খুন কি করে হবে, তো সেক্ষেত্রে আমি গেলাম না, ওটা আলাদা ব্যাপার। তো যে ললিত বলে একজন ছিল, তো সবাই দাবি করছে যে ওনার ভেতরে নাকি ওনার বাবার আত্মা মানে পজেসড হয়েছিল, তো তিনি নাকি সবাইকে মার্ডার করতে পেরেছে। তো এইরকম পজেসড হয়ে দেন কিল করা, এই ব্যাপারগুলো কি মানে হয় ন্যাচারালি, এগুলো হয় সম্ভব? কাউকে পজেস করে কেউ কিছু করাচ্ছে সেটা তো অন্য, বাট এই বুরারি মার্ডার কেস নিয়ে যেটা মানে ওটা তো এখনো মিস্ট্রি, মানে ওটা তো এক্স্যাক্টলি, কিছু সলভ হয়। এবার সেটা নিয়ে অনেকে অনেক রকম থিওরিজ দিয়েছে, ঠিক আছে, যে কেউ বলেছে ওরা সুইসাইড করেছিল। এরকম একটা জায়গায় আমি পড়েছিলাম যে দ্য মেম্বার্স অফ দ্য ফ্যামিলি ওরা কোনো একটা মিসগাইডেড ভিসার কোনো একটা রিচুয়াল কিছু নিজেদের সঙ্গে করতে গেছিল, মানে এনিথিং মানে কিছু এরকম ভাবে হয়েছে। আবার ওই পজেস করে মেরেছে, এরকম কিছু আছে। এবার এটা না আমাদের মানে নিজের বানানো এক একটা ধারণা, মানে এটার যে বিষয়টা তো সলভ হয়নি, এবং খুব আনফর্চুনেটলি মানে এটা সলভ করার মতো কেউ নেই, ওই ফ্যামিলির তো কেউই নেই। সো কি হয়েছিল আমরা এখনো পর্যন্ত জানতে পারিনি।
এটা নিয়ে বোধহয় এর বেশি কিছু বলা কারোর পক্ষেই সম্ভব নয়। সেটা অবশ্যই। আচ্ছা, তো এরকম তো অনেকেই আছে যারা এরকম এক্সপিরিয়েন্স করতে থাকে বা করে। তো আমাদের যে বন্ধুটি আছে সৌমি, ও অনেক কিছু এক্সপিরিয়েন্স করেছে, তো আশা করছি কিছু শেয়ার করবে। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমার ঠাকুমা মারা যায়, তো আমি একজন আমার রিলেটিভের বাড়িতে থাকি, আমি তার নাম নিচ্ছি না, ওকে। তো রিলেটিভের বাড়িতে থাকি, তো সেই টাইমে আমি যেহেতু এনসিসি করতাম, যোগা করতাম, তো আমাকে ন্যাচারালি সকালবেলা উঠতে হতো এবং ভোর 3টের সময় উঠতে হতো। তো উঠে আমি বাথরুমে যেতাম, বা কারণ বাথরুমে তো ফ্রেশ হতে যেতাম, ওদের বাথরুমে কোনো লাইট ছিল না এবং ঘর থেকে বাথরুমের ডিস্টেন্স প্রায় অনেকটাই, মোটামুটি হয়তো বারান্দার আলো জ্বালারে সেটা হয়তো বাথরুমে গিয়ে পড়তো, ওকে। এবং সেটা মোটামুটি ভাড়া বাড়ি ছিল। এবং আমি যখন প্রথম দিন যাই, প্রথম দিন গিয়ে আমার একটা ইরিটেশন হয়, ঠিক আছে, আই ক্যান ফিল ইট যে কেউ একটা আমার সাথে আছে, বাট আমি বুঝতে পারছি না যে কি হচ্ছে। তো প্রথম দিন যখন এটা হয় তখন আমি ভাবি যে ওকে ফাইন, এটা হয়তো আমার কিছু মনের ভুল, অলরেডি ঘুম থেকে উঠেছি, সো ছেড়ে দেওয়া যায়। সেকেন্ড দিন আমার সাথে সেম হয় এবং থার্ড দিনের দিন সেটা প্রচন্ড পরিমাণে বেশি হয় এবং আমি ফিল করতে পারছি যে আমার মানে আমাকে কেউ রাউন্ড করে ঘুরছে এবং সেটা ঘুঙুর পড়ে, ওকে। তো দ্যাটস ওয়াই মানে আমি প্রচন্ড ভয় পেয়ে যাই, স্বাভাবিক নার্ভাস হয়ে যাই এবং মানে প্রচন্ড পরিমাণে ঘাম হয়ে যাচ্ছে যে মানে এটা কি করে হয়, এটা তো হতে পারে না। এবং যদি কোনো মেয়ে হালকা যে মিউজিক যে গানগুলো হয় না, মানে কেউ যদি গলায় গান করে, হালকা একটা সুর কানের কাছে বাজছে এবং যত আমি মানে ওঠার চেষ্টা করছি তত যেন ঘুঙুরের আওয়াজটা আমাকে সার্কেল করে বেশি বেড়ে যাচ্ছে। এবং আমি যখন বাথরুম থেকে বেরোই তো আমি ফিল করলাম যেন কেউ আমাকে পিছনে দাঁড়িয়ে মানে ডেকে বলছে যে মানে সৌমিতা নামে আমার সবাই খুব একটা ডাকে না, আমার নাম গুড্ডি বলেই ডাকে, তো আমাকে বলছে যে সৌমিতা তাকাবি না, এরকম আমি ফিল করি এবং আমি পিছন দিকে তাকাই না, কারণ আমার দাদাকে অল টাইম বলে যদি এরকম কখনো ফিল করিস কখনো পিছন করে তাকাতে নেই, জাস্ট সামনে বেরিয়ে যাওয়া দরকার। তো আমি প্রচন্ড ভয় পেয়ে বেরিয়ে যাই এবং আমি মানে খুবই ভয় পাই। আমি আমার রিলেটিভকে এটা শেয়ার করি এবং তাকে যখন বলি সে বললো যে দেখ আমাদের বাড়িতে এরকম একটা প্রবলেম আছে, অনেকেই ফিল করেছে কিন্তু আমরা কোনোদিনও করিনি, হয়তো তুই ফিল করলি। এবং এটা খুব বাজে রকম ভাবে হয়, তারপর আমার শরীর খারাপও হয়। এছাড়াও মানে ওদের বাড়িটা আমার একদমই ঠিকঠাক লাগে না, কারণ ওদের বাড়ির সিঁড়িটা আমার প্রচন্ড ভয় লাগে, মানে একটা গা ভারী যে ব্যাপারটা, মানে কিছু একটা ইরিটেশন হয়। এবং রিসেন্ট ওদের বাড়িতে একটা বিশাল বড় অ্যাক্সিডেন্ট হয়েছে, সেটা হচ্ছে কিছুই না, ওদের একজন ভাই আছে আর কি, সে হঠাৎ করেই আর কি ছাদ থেকে মাঝরাতে 3টের সময় পড়ে যায় ভাঙা ছাদ থেকে, এবং পড়ে গিয়ে হার্ডলি সে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে যেতে পারে, কিন্তু সে পড়ে গিয়ে মাথা দিয়ে ব্লিডিং হয়েছে এবং সে সার্কেল করে মিডলে একটা লেবু কোত্থেকে চলে এসেছিল জানি না, লেবুটা মিডলে পড়ে এবং ওই লেবুটাকে সার্কেল করে ঘুরছিল। এবং যাদের ছাদ ভেঙে আর কি যাদের বারান্দায় পড়েছে তারাও ভয় পেয়ে দেখছে এরকম ভাবে ঘুরে যাচ্ছে এবং সেটা খুব বাজে ভাবে। মানে এগুলো কি মানে এরকম কেন হয়? এটার মানে অনেকগুলো বিষয় বলতে হয়। একটা হচ্ছে তাহলে তোমার সেন্স খুব ডেভেলপ, যে তুমি এটা ফিল করতে পারো, এটা একটা সাইকিক বিষয়। বলতে যায়। হ্যাঁ, এটা সাইকিক অ্যাবিলিটি তো বটেই, মানে সেটা নিশ্চয়ই, সেটা একটা বিষয়। বাট মানে তুমি যে পুরো ঘটনাটা আমাকে বললে তার মধ্যে অনেকগুলো জিনিস না আমাদের একটু মনে রাখার মতো। একটা ইজ যখন তোমার সঙ্গে ঘটনাটা ঘটছে ওই বাথরুমে, তুমি কারোর প্রেজেন্স বুঝতে পারছো, ইউ আর অ্যাফ্রেড ইনিশিয়ালি, ওকে। তো যার মানে যে সেখানে রয়েছে সে কিন্তু বুঝতে পারছে তোমার মনের অবস্থা কি, যে ইউ আর নট ফিলিং কমফোর্টেবল অ্যাট অল, বাট অ্যাট দ্য সেম টাইম সে কিন্তু তার এক্সিস্টেন্সটাকে তোমাকে বোঝাতে চাইছে, ফিল করাতে চাইছে। তুমি যখন চলে আসছো, দ্য পার্সন ইজ কলিং ইউ ব্যাক। তো এই জায়গা থেকে মানে যে বুঝতে পারছে যে তুমি ভয় পাচ্ছ বাট স্টিল ওই জিনিসটাই কন্টিনিউ করে যাচ্ছে, আই উড সে যে দ্য স্পিরিট ইজ আ ম্যালফোলেন্ট, ইটস নট আ গুড ওয়ান অ্যাকচুয়ালি। কারণ নর্মালি কমিউনিকেট করতে চাইছি, অ্যাটেনশন গেইন করতে চাইছি, সেই জন্য কাউকে ডাকলাম, দ্যাট ইজ ওয়ান থিং। বাট কেউ ভয় পেয়েছে জেনেও আমি সেটা করে যাচ্ছি কন্টিনিউ, তার মানে তো তার ইন্টেনশন খুব একটা ভালো না। অ্যান্ড ওই যে অ্যাক্সিডেন্টের কথাটা বলে যে কেউ পড়ে গেছিল অ্যান্ড সামথিং, এটা তো মানে খুব ভালো কিছু মনে হচ্ছে না, অ্যান্ড ইট ইজ নট নর্মাল, ইটস নট ন্যাচারাল। এক্স্যাক্টলি। So there is something that is not, I mean, the energy is not good. ওকে, তো আচ্ছা, মানে এইরকম ক্ষেত্রে ধরো যে কারো হতে পারে, আমাদের তো অনেকেই আছে সাবস্ক্রাইবার, দর্শক বন্ধু বলতেই পারো, তো তারাও যদি এরকম কিছু ফিল করে দেন তাদের করণীয়টা মানে ওই মোমেন্টে নিজেদেরকে প্রোটেক্ট করার জন্য কি করা উচিত? প্রোটেকশনের জন্য দেখো ছোটখাটো কয়েকটা জিনিস আমরা করতে পারি।
একটা হচ্ছে বাসিল, তুলসীর যে ওই পাতা ডাল এগুলো যদি আমার কাছে থাকে, আমি যদি ক্যারি করি, ব্যাগে রাখলাম, হাতে বেঁধে রাখলে নট নেসেসারিলি ব্যাগে পার্সে রেখে দিলাম, বাট কিছু সঙ্গে রাখলাম, আমি যে টেবিলে বসে পড়াশোনা করছি টেবিলে রইলো, মানে কাছে তাহলে- থাকাটা জরুরি। এক্স্যাক্টলি রাইট, তো সেটা ওই নেগেটিভিটিকে ডিসপেল করে। ওকে। তারপরে ধরো দুটো পার্টিকুলার পাথরের কথা আমি বলবো, অবসিডিয়ান অ্যান্ড টর্নালাইন, দুটো কালো রঙের দু ধরনের পাথর। সো এগুলো আমরা আমাদের কাছে রাখলে ওই সেম নেগেটিভিটি কিছু আমাদের এফেক্ট করতে পারে না। এগুলো হচ্ছে যেটা আমরা সবাই মোটামুটি করতে পারি। ইন আদার কেসেস অনেকে দেখবে বলে হনুমান চালিসা পাঠ করলো, সেটা অনেক সময় মানে হনুমান চালিসায় স্পেসিফিক্যালি একটা দোহা আছে না, নাসে সরি ভূত পিশাচ নিকট নেহি আগে মহাবীর জব নাম নাম সুনাবে, শোনাবে নাসে রোগ হরে হরি সব সব পীরা পীরা, জব নিরন্তর তো হনুমত বীরা। সো হনুমান চালিসা পড়লে এরকম ইভিল স্পিরিটস বা যে কোনো কিছু মানে তারা এফেক্ট করে না, কাছে আসেন, এরকম একটা ইয়ে আছে। সো এগুলো করা যেতে পারে, বাট এক্সট্রিম কেসে তখন আমাদের কিন্তু কারোর হেল্প নিতে হতে পারে। মানে অনেক সময় দেখবে ওই বাড়িতে দীর্ঘদিন চলতে থাকছে, তখন বাড়িতে সস্তায়ন করায়, পুজো করায় লোকেরা, বা অন্যান্য কালচারে ওই এক্সরসিজম হয়, হোম ব্লেসিং হয় খ্রিস্টানদের, তো এরকম আলাদা আলাদা তখন আমাদের কারো মানে স্পেশালাইজড কারোর হেল্প নিতে পারে। বাট ছোটখাটো প্রোটেকশনের জন্য আমি যেগুলো বললাম ওগুলো মেনটেন করা যেতে পারে। ওকে, আচ্ছা। তো অনেক ক্ষেত্রে আমি দেখি যে অনেকে গলায় লকেট পরে মানে, বা অনেকে ট্যাগ মেখে রাখে, তো ওগুলো কি এফেক্ট করে এগুলোতে, নাকি না ওগুলো জাস্ট রিচুয়ালস টাইপের যে করতে হয় তাই করে আছে, কোনো এফেক্ট হয় না? এবার নাকি সেটা পুরোটাই বিশ্বাসের না, না, উপর, মানে tattoo করায় তো লোকে জেনারেলি স্টাইলের জন্য, মানে কেউ হ্যাঁ। ভক্ত হয়ে গিয়ে ট্যাটু করাচ্ছে, এটা আমি কখনো দেখিনি। স্টাইলের জন্যই ট্যাটুটা করা, এক্স্যাক্টলি। আর লকেটটা আমি বলতে পারি অনেকে ফ্যাশনেবল হয়, অনেকে সেই ক্রুসিফিক্স পরে ঘুরছে, এটা তো হয়। আবার অনেকে মা বলেছে বলে করলো এরকম থাকে, বা ঠিক আছে আমি বিশ্বাস করি বলে আমি কিছু একটা করে যাচ্ছি, সেটা হতে পারে। এবার এই সমস্ত জিনিসগুলোই আমাদের প্রোটেকশন দিচ্ছে কি দিচ্ছে না সবটাই ডিপেন্ড করে বেসিক্যালি এই জিনিসগুলো কেন দেওয়া হয় আমাকে। আমি যে এজগুলোর কথা বললাম একটু আগে, সেগুলো আলটিমেটলি আমার বিলটাকে স্ট্রং করছে, আমার কনফিডেন্সটাকে একটু বাড়াচ্ছে। দ্য পাওয়ার ইজ অলরেডি উইদিন মি, আই ক্যান প্রোটেক্ট মাইসেলফ ভেরি ওয়েল, বাট এই আন্ডারস্ট্যান্ডিংটা আমার থাকার দরকার। আমি কাউকে ভয় পাচ্ছি কেন? কারণ আমার নিজের কনফিডেন্স কোথাও ল্যাক করছে। তুমি যে ঘটনাটা বললে যে তোমাকে পিছনে ডাকছে, তোমার ভয় লাগছে, ঠিক আছে, ইফ ইউ জাস্ট ইগনোর ইট অ্যান্ড ওয়াক অ্যাওয়ে, তাহলে মানে সমস্যাটা কিন্তু অলরেডি সমাধান হয়ে যায়। আমার সেই স্ট্রং উইল থাকতে হবে। আচ্ছা, কিউরিসিটিকে এর জন্য ঠিকঠাক মানে যে কোনো ব্যাপারে, ধরুন যখন ঘটনাটা ঘটছে সেই টাইমে আমার প্রচন্ড হয় মানে একটা কিউরিসিটি যে মানে কি হচ্ছে, এটা কি ন্যাচারাল, মানে কিছু একটা হচ্ছে, এটা তো খুব ন্যাচারাল হিউম্যান মেন্টালিটি। তো কিউরিওসিটি কিলস দ্য ক্যাট, সেটা অন্য বিষয়। হতে পারে মানে কিউরিয়াস হয়ে আমি কিছু স্টেপ নিলাম যেটা হয়তো ঠিক নয়, কিন্তু কিউরিওসিটি জাগবে, এটা খুব ন্যাচারাল, মানে এটা তো হবেই। একটা কিছু হচ্ছে, কেউ একটা ডাকছে, কে ডাকছে, আমার মনে হবে না যে কি হলো, এটা তো ন্যাচারাল, এটা হবে। ওকে। আচ্ছা, তো এক্সপিরিয়েন্সে যখন কথাটা উঠলো, তো তুমি তো এত কিছু জানো, এত কিছু জানছো আরো, তো তোমার আশা করছি 2-3টে এক্সপিরিয়েন্স হয়েছে, অ্যাটলিস্ট একটা হলেও হয়েছে, যদি একটু শেয়ার করতে আমাদের সাথে। এক্সপিরিয়েন্স অনেক, যেরকম ধরো মানে খুব এবার কি হয়, মানে আমরা সিনেমা দেখছি, সিরিয়ালে দেখাচ্ছে পিঠে মানে বিরাট সাদা শাড়ি। স্বাভাবিক জিনিস না, সাদা শাড়িরই এক্স্যাক্টলি আমার একটা এক্সপিরিয়েন্স আছে। তো মানে ইটস নট লাইক দ্যাট। আমার ঠাকুমাকে আমি কোনোদিনও মানে আমি জন্ম থেকে তাকে দেখেছি পুরো সাদা পড়তো, আমি ভাবা আগেকার দিনের মানুষ যেরকম করতেন। সো সে পাস্ট যাবে রিসেন্টলি 3-4 বছর, তাও ওই 3 বছর মতো। সো আফটার হার ডেথ মোটামুটি আমি অনেকবারই ওনাকে দেখতে পেয়েছি, ফিল করেছি, এরকম ব্যাপার। একটা খুব প্রমিনেন্ট ঘটনা আমার মনে আছে। একদিন রাত্রে আমি একটু মানে আমি একটু আউল, ঠিক আছে, রাত্রিবেলা আমি বেশি জেগে থাকি। ওকে, এবার মানে আমার ফ্ল্যাটের সেটআপটা হচ্ছে এরকম যে আমার ঘর থেকে বেরিয়ে এলে জাস্ট ডাইনিং রুম, তারপরে একটা ড্রয়িং এরিয়া আছে, তারপরে ওইদিকে এন্ট্রান্স, একটা ওয়াশরুম আছে পাশে। এবার আমি বেরিয়েছি, লাইটস গুলো মোটামুটি অফ, ওই নাইট ল্যাম্পস চলছে, এরকম কিছু। ঘর থেকে জাস্ট বাইরে এসেছি, এসে দেখছি যে এরকম সামনে স্ট্যান্ডিং একটা ওই পুরো সাদা শাড়ি পরে পার্সন, অ্যান্ড আই কুড রেকগনাইজ অবভিয়াসলি। মানে আমি জাস্ট
এটা তো খুব ন্যাচারাল নয়, সেই মানুষটা তো মারা গেছে, তো যতই আমি যাই বিশ্বাস করি না কেন, ঠিক আছে একটু ভালো করে দেখতে চাই না, she just walked towards the entrance door and then vanished. মানে আমি তারপরে গেলাম, একটু লাইট টাইট জ্বালালাম, ভালো করে দেখলাম and no one was there. এবং এটা হ্যালুসিনেশন নয় আমি বিশ্বাস করি। আরেকবার ব্যাপারটা হচ্ছে আমার ফ্ল্যাটটা হচ্ছে 4 তলার ওপরে, ওকে, সো এটা পসিবল নয় যে কেউ পাইপে গিয়ে কিছু করছে। একদিন রাত্রিবেলা আমি I do certain practices, তো ঠিক আছে, I was meditating, কেউ এসে জানলাটার উপরে নক করছে পাশে, সো ওইখানে তো জেনারেলি কারোর অংশে আসার কথা না। এবার এরকম এক্সপিরিয়েন্স না অনেকের অনেক কিছু হতে পারে। এবার আমাদের ইনিশিয়ালি যে কোয়েশ্চেনটা মনে আসে ফার্স্ট, যে ইজ ইট হ্যাপেনিং ইন রিয়ালিটি অর আই এম হ্যালুসিনেটিং, আমি কিছু নিজেই ভেবে নিচ্ছি। এর একটাই অ্যান্সার, মানে আমাদের আস্তে আস্তে, মানে যখন তুমি কোনো স্পিরিচুয়াল প্র্যাকটিসের মধ্যে আছো, তুমি একটা মানে নিয়মের মধ্যে একটা লাইফ লিড করছো, সো ইভেনচুয়ালি ইউ ডেভেলপ দ্যাট কনফিডেন্স দ্যাট যে আমি যা দেখছি এটা অ্যাকচুয়ালি হচ্ছে, আই এম নট হ্যালুসিনেটিং। সো এই জায়গাটা আমাদের একটু ডিফারেন্সিয়েটও করতে হয়, মানে না হলে তো মানে আজকে গিয়ে আমি এখন জিজ্ঞেস করলে সবাই বলবে যে আমার সঙ্গে অনেক কিছু হচ্ছে, সবাই ভূত দেখছে সবার সঙ্গে, বাট এতটাও কিন্তু কিছু হয় না, মাঝে সাঝে কিছু হয়, মানে যেগুলোকে আমরা এমন কোনো ঘটনা হয় অনেকের সাথে যেটাকে আমরা এক্সপ্লেন করতে পারি না, বাট অন্য দিকটাও সত্যি। ওকে, আচ্ছা। তো তারপর স্পিরিচুয়ালিটি নিয়ে যখন বলছি, আমি নিজে অনেকবার দেখেছি, অনেক স্বপ্ন, হয়তো স্টার্টিংটা হয়তো ভূত নিয়ে হচ্ছে, বা ধরো বন্ধুরা মিলে ঘুরতে গেলাম তো একটা, এটা অনেকদিন আগে আমি দেখেছিলাম, হয়তো এটা রিলেটেড নাম হতে পারে বা হতেও পারে, তো জাস্ট আমি বলছি তোমাকে যে আমরা বন্ধুরা মিলে একটা জায়গায় ঘুরতে গেছি, নর্মাল যেমন হয় ঘুরতে গেছি সমুদ্রের ধারে, তো হোটেলে ঢুকেছি বন্ধুরা মিলে। এবার রুম থেকে যা হয় একসাথে একটা রুমেই থেকে, মানে তো বেকার রুম ভাড়া করে খরচা আরও থাকবে, তো একটা রুমেই আছি আমরা। তো সাডেনলি স্বপ্নে দেখছি আমরা ঘুমিয়ে পড়ছি, দেন একটা টাইমে হঠাৎ করে দেখছি সব লাফালাফি হচ্ছে, আই ফিল দ্যাট যেটা হচ্ছে। তো যখন আমি ঘুম থেকে উঠছি দেখছি যে হোটেলটা পুরো চেঞ্জ হয়ে গেছে, ইটস লাইক এ পুরো বাড়ি। আমরা শুয়ে আছি, ঘুম থেকে উঠে দেখছো জেগে নাকি স্বপ্নে ঘুম থেকে উঠে দেখছি। তো আমরা ইভেন হোটেল রুমেও নেই, আমরা শুয়েছি বারান্দাতে, রুম বলে কিছুই নেই বাইরেতে, জাস্ট উঠে বারান্দা পুরোটা, বলতে পারো শুটিং করার জন্য, ছবি তোলার জন্য যা হয়, কোনো রুম নেই। তো সবাই দৌড়াদৌড়ি করছে, একটা জায়গা ছিল একটা জাল, মানে দরজা টাইপের আছে, একটু তোমার পেছন দিকটা দিয়ে ওখান থেকে পিছন দিকে যাওয়া যায়। তো সবাই চিল্লাচ্ছে ভাই ভালো না, কিছু একটা আছে, নেগেটিভিটি, অন্ধকার প্লাস, কারণ যেহেতু পুরো বাড়ি তো অন্ধকার, তো স্বাভাবিক সেটাই, লাইট নেই, তো সবাই চিল্লাচ্ছে যে ভাই ভালো না, যাস না, বেরিয়ে চল। তো সাডেনলি আই ডোন্ট নো আমার মনে আমি পিছন দিকটা দিয়ে বেরোলাম, দেন আই ক্যান সি যে দেয়ার ইজ স্ট্যান্ডিং সামওয়ান। ফার্স্টে ভাবলাম যে কোনো হয়তো ভূত বা স্পিরিট কিছুটা হবে, দেন আমি স্বপ্নে দেখেছিলাম যে দেয়ার ইজ আ ম্যান স্ট্যান্ডিং লাইক কৃষ্ণ। তো এরকম আমি দেখেছি বহুবার, কিন্তু আমার যেটা ফিল হয় যে মানে আমি কি বেশি ভূতে ভয় পাই বলে এরকম দেখি, নাকি এটা অন্য রিজন থাকে কোনো? নিয়ে তো আমাদের সিগমন্ড ফ্রয়েড অনেক থিওরিজ দিয়েছে না, এবার হতে পারে কিছু ড্রিম হয়তো প্রফেটিক ড্রিম হতে পারে, অনেক সময় হয় অনেকে স্বপ্নে অনেক কিছু ভবিষ্যতে হতে চলেছে জানতে পারলে বা কিছু হলে, এরকম এগুলোও আছে। তবে আমাদের একটু র্যাশনালি ভাবলে সাধারণভাবে আমরা যে বিষয়গুলো নিয়ে বেশি ভাবনা চিন্তা করি, তুমি হয়তো ভগবান স্পিরিচুয়ালিটি বেশি ভাবছো, তো সেগুলোই আস্তে আস্তে না, যখন এটা দেখছি তখন আমি এগুলো ভাবছি, তার কারণ হতে পারে মানে ঠিক আছে আমাদের সাবকনশিয়াসে কখন কি চলছে তো আমরা নিজেরাও কিন্তু একটা ইয়েতে থাকি না, অনেক মানে ওই স্ট্রিং অফ কনসিয়াসনেস, কত কিছুই তো আমরা সারাদিন ধরে কেটে চলেছি। আর মানে ওই স্বপ্নটা দেখলো, মানে ধরো বন্ধুদের সঙ্গে একটা জায়গায় গেছো, সেই জিনিসগুলোই কিন্তু এক এক করে আসছে সারাদিনে যা ঘটছে, তার সঙ্গে অন্য কিছু। তো এটা মানে আমাদের একটু র্যাশনালি ভাবা উচিত, সবসময় সবকিছুর পেছনে মিস্ট্রি খুঁজতে যাওয়াটাও আমরা হিস্ট্রি হয়ে যাবো। এক্স্যাক্টলি। ওকে, তো এত তো পডকাস্ট করলাম, এই ঘরটা দিয়ে কি মনে হয়? এই ঘরটায় মানে আমি তো বেশ কমফোর্টেবলি বসে আছি, এমনিতে আমার ভয়টা তো খুব একটা লাগে না। তো আমাদের সঙ্গে আমরা যখন এই শুরু করলাম, ফার্স্ট এই লোডশেডিং হয়ে গেল, ফটো বেঁকে গেল, তো ঠিক আছে কেউ যদি থাকে তো দে আর ওয়েলকাম।
ঠিক হ্যাপি আছে। আমাদের সাথে? হ্যাঁ হ্যাঁ, হোক না, মানে সেও হ্যাপি, আমরাও হ্যাপি। ওকে, জাস্ট এ জোকস অ্যাপার্ট। তো আজকের পডকাস্ট এই পর্যন্তই। যদি পডকাস্টটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবে, কমেন্ট অবশ্যই করবে। আর যদি দাদার সাথে আরো এরকম টপিক পেতে চাও কমেন্ট অবশ্যই বলবে। তোমার কেমন হলো যদি একটু বলো। খুবই ভালো, মানে বেশ অন্যরকম একটা এক্সপিরিয়েন্স। আর মানে আমরা তো বেশ গল্প করলাম অনেক বিষয় নিয়ে, সো ঠিক আছে, নিশ্চয়ই ভালো। ভবিষ্যতে যদি আবার আসতে হয় তো নিশ্চয়ই আমি আসতে চাইবো। আমরা খুব এক্সাইটেড। ওকে, চলো সি ইউ, টাটা।